বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে গুণোত্তর ধারার তোমার পি কিউ আর যদি ধারাটির পদ হয় পি কিউ আর এস গুণোত্তর ধারাভুক্ত হলে নিচের কোনটি সঠিক সেটি কিন্তু আমাদের কাছে আজকে এখানে জিজ্ঞাসা। তাহলে দেখো, আমরা কিন্তু জানি যে পি কিউ আর এস এখানে কোনো তোমার একটি চলক বা অর্থাৎ আক্ষরিক পদ দেওয়া আছে এখানে, কিন্তু এখানে স্বাভাবিক বা নর্মাল সংখ্যা নাই যে 1 2 3 4 ইত্যাদি। তবে আমরা জানি যে এখানে 4টি অপশন দেওয়া আছে যে ধারাটির নিচের কোনটি সঠিক। তাহলে আমরা তথ্য ব্যাখ্যা দেখি। দেখো যে তথ্য ব্যাখ্যা আমরা কিন্তু জানি যে যদি পি কিউ আর এস গুণোত্তর ধারাভুক্ত হলে নিচের কোনটি সঠিক, তাহলে আমরা দেখি এখানে সাধারণ অনুপাত ধারাটির প্রথম পদ, এখানে প্রথম পদ দেখো এ সমান দেওয়া আছে পি, এখানে সাধারণ অনুপাত, সুতরাং ধারার সাধারণ অনুপাত। দ্বিতীয় পদ হচ্ছে কিউ, তাহলে ধারার সাধারণ অনুপাত অতএব সাধারণ অনুপাত, যেহেতু গুণোত্তর ধারাভুক্ত সাধারণ অনুপাত আর ইকুয়াল টু আমরা লিখতে পারি যে দ্বিতীয় পদ বাই হচ্ছে তোমার প্রথম পদ, তাহলে পি ইকুয়াল টু কিউ, এটি সমান আবার আমরা লিখতে পারি দেখো তৃতীয় পদ বাই হচ্ছে তোমার দ্বিতীয় পদ। তাহলে দেখো এইখানে যদি আমরা সাধারণ অনুপাত ব্যয় করি তাহলে আমরা আবার লিখতে পারবো যে চতুর্থ পদ বাই হবে তোমার কত, তৃতীয় পদ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পি বাই কিউ অর্থাৎ পি বাই কিউ আছে এখানে, এটি কিন্তু সঠিক নয়। দেখো 3 নম্বর অপশনটি হচ্ছে কিউ বাই পি, তাহলে দ্বিতীয় পদ বাই হচ্ছে প্রথম পদ আমাদের সূত্রের মধ্যে পড়ে, আবার তৃতীয় পদ বাই হচ্ছে দ্বিতীয় পদ, তৃতীয় পদ আর তোমার দ্বিতীয় পদ হচ্ছে কিউ, তাহলে এটি সূত্রের মধ্যে পড়ে। সুতরাং এখানে 2 1 2 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। যেহেতু পি কিউ আর গুণোত্তর ধারাভুক্ত হলে আমরা সাধারণ অনুপাতের সূত্র ব্যবহার করেই উত্তরটি অতি সহজেই বের করতে পারি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। অর্থাৎ তাহলে চলো আমরা অন্য আরেকটি প্রশ্নে যেতে পারি। ওকে, ধন্যবাদ। দেখো, আমরা যদি গুণোত্তর ধারার সূত্রগুলি ভালো করে আত্মস্থ করতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে অঙ্কগুলি একেবারেই সহজ মনে হয়। ওকে, তাহলে দেখো এইখানে আমরা দেখি যে দেখো এইখানে আছে তোমার 2 নম্বরে একটা প্রশ্ন আছে। দেখো এইখানে তোমার 2 যোগ এ যোগ বি যোগ হচ্ছে তোমার এখানে সি যোগ ঢ 162 গুণোত্তর ধারাভুক্ত সাধারণ অনুপাত কত, এটি কিন্তু একবারই সহজ যে গুণোত্তর, এটি গুণোত্তর ধারাভুক্ত হলে তোমার সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাত দেখা কত।
এটি তোমার যশোর বোর্ড 2017 সালে প্রশ্নটি এসেছিল। যশোর বোর্ড 2017 সালে, আমি শর্টকাট লিখে রাখলাম শুধু 17। এখানে দেখো 4টে অপশান আছে। 1 নম্বরের অপশান 3, 2 নম্বরের অপশান 4, 3 নম্বরের অপশনটি হচ্ছে তোমার 5, 4 নম্বরের অপশন 6। তাহলে তথ্য ব্যাখ্যা, এখানে আমরা যদি তথ্যটি ব্যাখ্যা করি, দেখো এইখানে তুমি দেখতেই পাচ্ছ ধারাটির প্রথম পদ গুণোত্তর ধারার, তাহলে গুণোত্তর ধারার তোমার প্রথম পদ a = 2 এবং গুণোত্তর ধারার প্রথম পদ যদি এ, তাহলে সাধারণ অনুপাত ব্যতীত। সুতরাং 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই হলো 5 নম্বর। তাহলে আমরা জানি ধারাটির গুণোত্তর ধারার nতম পদ। তাহলে গুণোত্তর ধারার nতম পদের সূত্র কিন্তু আমরা জানি যে a r⁻n তোমার 1, n-1, a r⁻n-1, এটি কিন্তু গুণোত্তর ধারার সাধারণ সূত্র। তাহলে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদ, তাহলে আমরা এখানে যদি n এর মান পঞ্চম অর্থাৎ 5 বসাই, তাহলে তুমি দেখো যদি n এর মান 5 বসাও, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং গুণোত্তর ধারার 5ম পদ মানে 5 নম্বর পদটা কত হয়, 5ম পদ বা 5 নম্বর পদটা হবে a r⁻5-1। এটিকে তুমি ডাইরেক্ট 5 নম্বর পদ হলে লিখতে হবে। তাই যদি তুমি 5 নম্বর পদ বা nতম পদের জায়গা আমরা 5ম পদ বা 5ম পদ আমরা লিখেছি, তাহলে এই 5ম পদের মান হবে তোমার 5 থেকে যদি 1 বাদ যায়, তাহলে আমরা লিখতে পারি a r⁴। এটি আমরা সরাসরি সূত্র হিসেবে লিখতে পারি যে 5ম পদ বললে আমরা লিখব a r⁴, অর্থাৎ যত পদ বলা হবে তার চাইতে 1 হবে তার পাওয়ার কম। এই কথাটি মনে রাখলেই চলবে। যদি আমি বলতাম যে 6ষ্ঠ পদ, তাহলে a r⁵, 9ম পদ হলে তুমি লিখতা a r⁸। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমাদের 5ম পদের মান দেখো দেওয়া আছে, তাহলে আমরা প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি। ওকে, দেখো a r⁴ = 162 লেখা যায়। তাহলে এর মান যেহেতু এখানে বলা হচ্ছে 2, a r⁴ হচ্ছে তোমার 162। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা লিখতে পারি এই 2 দ্বারা যদি তুমি 162কে যদি ভাগ দাও, দেখো তাহলে আমার হচ্ছে এখানে 81 অর্থাৎ 81। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। বা r আমরা লিখতে পারি 81 আমরা ভেঙে লিখতে পারি। দেখো 3-এর উপর যদি তুমি 4 দেও আর r-এর উপর 4, তাহলে উভয় দিক থেকে যদি 4 আর 4 পাওয়ার বাদ দাও, তাহলে আমার r-এর মান বের হয়, অর্থাৎ সাধারণ অনুপাত ধারাটির 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে এখানে যে সঠিক উত্তরটি হলো তোমার, সেটা হচ্ছে তোমার 1 নম্বরের অপশনটি, অর্থাৎ ক নম্বরের অপশনটি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর। আশা করি যে তোমরা সবগুলি প্রশ্নের উত্তর এইভাবে বুঝে শুনে যদি তোমরা উত্তর দাও, তাহলে পরীক্ষায় 100%-এর মধ্যে 100%ই পাশ করার সম্ভাবনা থাকবে বলে আমার ধারণা। আশা করি তোমরা এই কাজটি সর্বদাই করবে। ওকে, তাহলে চলো আমরা অন্য আরেকটি প্রশ্নে এখন যাব। এটি তাহলে আমরা মুছে নেই। ওকে, দেখো আমরা যাই, তাহলে দেখো অবজেক্টিভ টাইপ প্রশ্নেই বেশিরভাগ
এমসিকিউতেই পরীক্ষায় ফেল করে। তাই তোমাদের এমসিকিউ বিষয়টার উপর আমরা সাধারণ ছাত্রের জন্য বেশি এখানে জোর দিচ্ছি। এখানে দেখো সাধারণ ছাত্র যাতে বুঝতে পারে এবং 4 যোগ a যোগ b যোগ হচ্ছে তোমার 32 অর্থাৎ 32 প্লাস বলা হচ্ছে দ্বারাটির সাধারণ অনুপাত কত, ধারাটির সাধারণ অনুপাত কত, এটি কিন্তু বলা হচ্ছে। তাহলে আমার অপশনগুলি দেখো। এই প্রশ্নটি তোমার সিলেট বোর্ডে এসেছিল, সিলেট বোর্ড 2017 সালে প্রশ্নটি এসেছিল। ক অপশান হচ্ছে তোমার 1, খ অপশান 2, ঘ এর অপশান হলো তোমার 3, আর বড় গ এটির অপশান 4। তাহলে আমরা দেখি এখানে 4টি অপশান এখানে দেওয়া আছে। দেখো প্রথম পদ, তৃতীয় পদ, তৃতীয়, চতুর্থ পদ দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু জানি এখানে কিন্তু আমরা যদি আরও শর্টকাট করি, দেখো খুব দ্রুত পরীক্ষা, এর মান এখানে দেওয়া আছে কিন্তু 4। আর আমরা তো জানি যে গুণোত্তর দ্বারার এনতম পদের সূত্র কিন্তু আমি তোমাদের একটু আগে শিখিয়েছি। তাই আমরা গুণোত্তর দ্বারার দেখো এনতম পদের সূত্র হলো r⁻n-1। তাহলে আমরা যদি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পদ লিখি তাহলে লিখব, সুতরাং গুণোত্তর দ্বারা চতুর্থ পদ এটি। তাহলে লিখবা, সুতরাং গুণোত্তর ধারার চতুর্থ পদ। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এনতম পদ r⁻n এর মান এখানে হচ্ছে তোমার চতুর্থ পদ 4 থেকে যদি 1 যায় তাহলে 3। তাহলে আমরা সরাসরি সূত্রটি লিখতে পেরেছি। সকলেই মনে আশা করি যে বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা জানি, কারণ r⁻n এই সূত্র হচ্ছে তোমার r⁻n-1। এখানে যদি তুমি n এর মান চতুর্থ পদ বসিয়ে দাও তাহলে আমার থাকছে অবশিষ্ট r⁻3। কাজেই আমরা এটি সরাসরি এখানে লিখে ফেলেছি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এটি আমরা মুছে নেই। চলো, তাহলে চতুর্থ পদের মান হচ্ছে এখানে তোমার 32। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো যে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি r³ হচ্ছে 32, বা আমরা এর মান যদি বসিয়ে দেই 4 × r³ = 32, বা r³ আমরা লিখতে পারি 32/4। তাহলে এটিকে বাংলায় 4 আর 32, তাহলে r³ আমরা পেলাম, দেখো তাহলে r³ আমরা পেলাম 32, ভাগ করে পাইলাম আমরা 8। 8-এর আমরা 2-এর উপর কিউব দিলে আমরা 8 লিখতে পারি। তাহলে দেখো উভয় পক্ষে কিন্তু পাওয়ার সমান, কাজেই r এর মান 2, অর্থাৎ সাধারণ অনুপাত এখানে পেলাম আমরা 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। একেবারে সহজ, পানির মতো সহজ। তোমরা একটু চেষ্টা করলেই দেখবা ধারা গুণোত্তর সমান্তর ধারা গুণোত্তর একেবারে অঙ্ক ঘুরে পানির মতন সহজ। আশা করি তোমরা সবাইকে বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। ধন্যবাদ। চলো তাহলে আমরা এটি মুছে নিতে পারি। ওকে, দেখো এই আমরা এটি মুছে নিলাম। এবার দেখো যে আমরা যাই 4 নম্বরের
প্রশ্নটির সমাধান করার জন্য। দেখো এখানে দেওয়া আছে যে 4 + 16 ধারাটির সাধারণ অনুপাত কত? এটি পানির মতন সহজ। এত ধারাটির দেখো সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত কত? এটি একেবারেই সহজ। আমার মনে হচ্ছে একবারে পানির মতো সহ রংপুর জেলা স্কুলে এটি এসেছিল। তাহলে প্রথম অপশনটা রংপুর জেলা স্কুলে এই প্রশ্নটি এসেছিল। তাহলে দেখো এখানে হচ্ছে যে কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ডে প্রশ্নটা এসেছিল। দেখো 17-16 সালে। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। 1 নম্বর অপশন হচ্ছে তোমার 2, খ নম্বরের অপশন 4, গ নম্বরের অপশনে তোমার 5, আর গ নম্বরের যে অপশন আছে সেটাই কিন্তু তোমাদের দেওয়া আছে 6। তাহলে আমরা এবার দেখি যে এইখানে ধারাটির ব্যাখ্যা। দেখো যে এখানে প্রথম পদ তুমি দেখতেই পাচ্ছ 4, সুতরাং সাধারণ অনুপাত, ধারার সাধারণ অনুপাত। তাহলে আমরা দেখি সাধারণ অনুপাত আর = আমরা পাই দ্বিতীয় পদকে যদি দেখো এইখানে হচ্ছে দ্বিতীয় পদ দেওয়া আছে, ভাগ দিবা তুমি প্রথম পদ দ্বারা। এইবার দেখো প্রথম পদের মান হচ্ছে তোমার 4, দ্বিতীয় পদের মান হলো 8, ভাগ দিলে আমি পাই 2। কাজেই এখানে 1 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি যে ধারার গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা তোমাদের জন্য পরিষ্কার, আশা করি একেবারে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা সাধারণ অনুপাত বের করার আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে চলো আমরা এটি বুঝে নিয়ে অন্য আরেকটি প্রশ্নে যেতে পারি। ওকে, ধন্যবাদ। দেখো 5 নম্বরে প্রশ্ন দেখো। তাহলে এইখানে আমরা 5 নম্বরের প্রশ্নটি দেখি যে PQR গুণোত্তর ধারাভুক্ত হলে, দেখো PQRS গুণোত্তর, দেখো এখানে গুণোত্তর ধারাভুক্ত হলে, গুণোত্তর ধারাভুক্ত হলে রংপুর জেলা স্কুলে প্রশ্নটি এসেছিল। 1 নম্বরে অপশনটা হচ্ছে তোমার, দেখো এইখানে আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি, দেখো যে প্রথম অপশন হল PQ = RS, PQ = RS। খ নম্বরের অপশনটা হচ্ছে তোমার QS = R²। গ নম্বরের অপশন PQ = R²। 4 নম্বর PQ = QR। তাহলে PQ = QR। দেখো এখানে PQ = QR দেখাতে বলা হচ্ছে তথ্য গুণোত্তর ধারাভুক্ত হলে QS এখানে আছে একটা আছে তোমার QS = R²। তাহলে আমরা দেখি যে এখানে গুণোত্তর ধারাভুক্ত হলে প্রশ্নটা হলো যে দেখাতে হবে 4টি অপশন দেওয়া আছে এখানে।
তাহলে আমরা পরীক্ষা করি তথ্য ব্যাখ্যা। দেখো তথ্য ব্যাখ্যা করি। এইখানে সাধারণ অনুপাত আর সমান সমান লেখা যায়, তাহলে কিউ বাই পি বা কিউ বাই পি ইকুয়াল টু দ্বিতীয় পদ গুণ দিলে কিউ ইকুয়াল টু আমরা পাই, দেখো এত আবার পাওয়া যায় আর বাই কিউ এত বা এটি সমান আমরা লিখতে পারি এস বাই তোমার আর। তাহলে এস বাই আর, যেহেতু সাধারণ অনুপাত যদি আমরা লিখি, দেখো সাধারণ অনুপাত সমান সমান কিউ বাই অর্থাৎ দ্বিতীয় পদ বাই হচ্ছে প্রথম পদ, তারপরে ইকুয়াল টু তৃতীয় পদ বাই হচ্ছে দ্বিতীয় পদ, ইকুয়াল টু চতুর্থ পদ বাই হচ্ছে তোমার তৃতীয় পদ। তাহলে আমরা লিখতে পারি, তাহলে প্রত্যেকটি অনুপাত যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং আর বাই কিউ ইকুয়াল টু অর্থাৎ দ্বিতীয়টা সমান হচ্ছে তৃতীয়টা এস বাই আর। যেহেতু প্রত্যেকটি অনুপাত সমান তাহলে আমরা যদি গুণ করি তাহলে কিউ এস ইকুয়াল টু আরে গুণ করলে তোমার আর স্কোয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমার এই 2 নম্বর অপশনটি কিউ এস সমান আর স্কোয়ার, এইটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। দেখো আমরা আরেকটি অঙ্ক করি, তাহলে এটি তোমরা মুছে নিতে পারো। ওকে, দেখো তাহলে আমরা এটি মুছে নিই, চলো। এইবার দেখো যে সর্বশেষ বা লাস্টের প্রশ্নটি হচ্ছে যে এখানে আমরা দেখি যে একটি ধারা দেওয়া আছে এ প্লাস তোমার 2a আর যোগ 2a আর যোগ 4a আর স্কোয়ার যোগ ধারাটি সাধারণ অনুপাত কত। এটি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকায় এসেছিল। ধারাটির ধরো সাধারণ অনুপাত কত, একটি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা মতিঝিলে এসেছিল কত। তাহলে আমরা প্রশ্নগুলাই অপশনটি আগে লিখে নাও, আমরা লিখতে পারি। দেখো এইবার 1 নম্বরে অপশন আর, 2 নম্বরে 2 আর, 3 নম্বরের অপশনে দেওয়া আছে তোমার 2a আর, 4-এ 2 আর স্কোয়ার 2 আর স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমরা দেখি যে আমরা জানি যে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, তাহলে আমরা জানি সাধারণ অনুপাত, সুতরাং ধারার গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত। দেখো যে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত, দেখো আমরা লিখতে পারি এইল তোমার দ্বিতীয় পদ বাই 2a আর বাই হচ্ছে তোমার প্রথম পদ এ, কাটাকাটি করলে এ, সুতরাং 2 আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে প্রশ্নটি একেবারেই সোজা। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে প্রশ্নটি আমার মনে হয় যে একেবারে পানির মতন সোজা। একটু যদি ধারা সম্পর্কে তোমার ধারণা থাকে তাহলে তোমার প্রশ্নগুলোর উত্তর দেওয়া একেবারেই কঠিন নয়, একেবারে পানির মতো সহজ আমার মনে হয়। তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্ন, এটি মুছে নিতে পারি। 5 নম্বর প্রশ্ন মুছে নাও। এখন যাও 6 নম্বর 7 নম্বরে তুমি যেতে পারো। একবার দেখো
যে 7 নম্বরে যদি আমি আরেকটি প্রশ্ন তোমাদের জন্য লিখি, দেখো 4, 8, 16 ধারাটির পদবিন্যাস নিচের কোনটি? আমরা লিখতে পারি যে সুতরাং 4, 8 যোগ 16 ঢ ড ধারাটির ধরো সাধারণ পদ নিচের কোনটি? সাধারণ পদ নিচের কোনটি? 1 নম্বর অপশন, সেটা কিন্তু আমরা এখানে 2 টু দি পাওয়ার n - 1, 2 টু দি পাওয়ার n - 1 খ তোমার 2 টু দি পাওয়ার n মাইনাস তোমার 2 ঘ 2 টু দি পাওয়ার তোমার n প্লাস 1, 2 টু দি পাওয়ার প্লাস 1 ঘ হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n প্লাস 2, 2 টু দি পাওয়ার n প্লাস 2, এই 4টি অপশান তোমার দেওয়া আছে। তাহলে আমাদের এই 4টি অপশান এখানে দেওয়া আছে। তাহলে আমরা এই তথ্যগুলো একটু পরীক্ষা করি। দেখো এখানে 4, 8, 16 আপ টু ধারাটির সাধারণ পদ নিচের কোনটি, সেটি কিন্তু এখানে অপশানে দেওয়া আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অপশান দেওয়া আছে, সেটি কিন্তু তোমার বের করতে হবে। তাহলে এটি যশোর বোর্ড 24 সালে প্রশ্নটি এসেছিল। যশোর বোর্ড দেখা 2024-এ এই প্রশ্নটি এসেছিল এসএসসি পরীক্ষায়। তাহলে আমরা এবার উত্তরটি ব্যাখ্যা করি। দেখো এখানে তথ্য ব্যাখ্যা, তাহলে তথ্য ব্যাখ্যা করলে আমরা বুঝতেই পারি যে এইখানে তোমার এর মান হচ্ছে 4। এখন আমরা দেখি যে সাধারণ অনুপাত, তাহলে আমরা জানি যে গুণোত্তর ধারার n-তম পদ r টু দি পাওয়ার n - 1, এইটি কিন্তু সূত্র আমরা আগে শিখেছি। এটি হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ পদের সূত্র। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সাধারণ পদ এর মান হচ্ছে 4, আর এর মান কিন্তু আমাদের এখানে জানা নেই। সুতরাং এর মান এত হলে সুতরাং আর এর মানটাও আমরা এখানে বের করে নিতে পারি। দেখো 8 এর 4 দিয়ে ভাগ দিলে আমরা পাই 2। ওকে, আর মানে সাধারণ অনুপাত, তাহলে 2 বয়ে দাও, এইখানে আমরা বসিয়ে দিলাম 2। আর n এর মান হচ্ছে তোমার, দেখো n এর মান কিন্তু এখানে নেই, 1 আছে। এইখানে n এর মান হচ্ছে 1, আর এই 4 ভেঙে আমি লিখতে পারি 2 পাওয়ার আর n - 1। এটিকে এইভাবে সাজিয়ে তুমি লিখতে পারো। যেহেতু এর মান 4 বসিয়েছি আর আর এর মান এখান থেকে আমি বসিয়েছি 2, তাহলে আর এর পাওয়ার এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। এখন আমরা 4কে যদি ভেঙে পাওয়ার আকারে লিখি তাহলে 2 এর উপর 2 দিলে 4 হয়। তাহলে আমরা জানি যে সূচকের নেমে গুণের সময় যদি বেস একজাত হয় তাহলে একটি বেস কমন আর পাওয়ারগুলি যোগ হয়, তাহলে 2 যোগ n - 1। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। সূচকের নাম থেকে আমরা এটিকে সাজিয়েছি। তাহলে এখানে 2 এক গেলে থাকছে n প্লাস 1। আশা করি যে এখানে তোমরা যে অপশনটি সঠিক সেটি কিন্তু এখন বের হয়ে গিয়েছে। দেখো সূচকের নাম অনুসারে 3 নম্বর অপশনটি হচ্ছে এখানে সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এটি একটু সামান্য বড় হয়, তাই তোমরা এটি বুঝে করলে সবগুলি
এমসিকিউর প্রশ্নের উত্তর পরীক্ষার খাতায় তোমরা দিতে পারবে বলে আমি আশা করি। তবে তার আগে আমি একটি কথা বলে যাই, আজকে এখানে সকালকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। তার আগে একটি কথা, সেটা হলো যে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নেবা এবং বেল আইকনটি অন করে রাখবা। ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ওকে।